নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রেড বি যে সার্ভিস আছে, এই আরবিআই এক্সাম নিয়ে ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো তোমরা অনেকে আমাকে বলেছি আরবিআই সম্পর্কে ভিডিও করতে, তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গ্রেড বি এক্সাম, এটা আরবিআই এর অফিসার র্যাঙ্কিংয়ের যে এক্সাম হয়ে থাকে প্রত্যেক বছর। তো এই বছরের যে 2022-এর যে এক্সাম হবে সেটা হবে হচ্ছে তোমার নোটিফিকেশান সেপ্টেম্বরে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এই বছরের সেপ্টেম্বরে, সবে তো ফেব্রুয়ারি চলছে। তো আরবিআই গ্রেড বি যে এক্সাম হয়, তো এর মাধ্যমে জেনারেল, তারপর ডিইপিআর, তারপর ডিএসআইএম যে অফিসাররা, তারা কিন্তু এখান থেকে রিক্রুট হয়ে থাকে প্রত্যেক বছর। তো আমরা যদি 2021-এর দিকে তাকাই, তাহলে 2021 সালে আরবিআইয়ের গ্রেড বির টোটাল ভ্যাকান্সি ছিল হচ্ছে 322। তো এবার আমরা নোটিফিকেশান দেখি যে 2022 সালে কবে কী নোটিফিকেশান বেরোবে। ধরো 2022 সালে তোমরা যারা আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রেড বি এক্সাম দিতে চাও, নোটিফিকেশান বেরোনোর ডেট হচ্ছে দেখো সেপ্টেম্বর 2022 সালে। এটা তো ফেব্রুয়ারি চলছে, সেপ্টেম্বরে নোটিশ বেরোবে 2022 সালে যারা আরবিআইয়ের এক্সাম দেবে। তো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম শুরু হবে হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে, মানে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তোমার ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে তোমার অক্টোবরের মধ্যে 2022। এইবার যদি আমরা দেখি যে অ্যাডমিট কবে বেরোবে, 2022 সালে তুমি তো এক্সাম দেবে, অ্যাডমিট কবে বেরোবে? তো অ্যাডমিট বেরোবে হচ্ছে নভেম্বর 2022 সালে, ঠিক আছে? তো তো ফেজ 1 হবে আরবিআই-এর নভেম্বর 2022-এ, আর নভেম্বরেই কিন্তু তার রেজাল্ট দিয়ে দেবে ফেজ 1-এর। তো তুমি ফেজ 1 তো পাস করলে, ফেজ 2 এর জন্য কিন্তু অ্যাডমিট কার্ড বেরোবে হচ্ছে ডিসেম্বর 2022 সালে ফেজ 2 এক্সামের জন্য। তো ফেজ 2 এক্সাম হবে হচ্ছে জানুয়ারি 2023 সালে। তো জানুয়ারিতে তো তোমার ফেজ 2 হলো। এরপর তুমি ধরো পাস করলে ফেজ 2, তারপর ডাকবে হচ্ছে তোমাকে ইন্টারভিউয়ের জন্য। সে ইন্টারভিউ হবে হচ্ছে ফেব্রুয়ারি 2023-এই হবে, ঠিক আছে? তারপর আরবিআই এক্সাম 2022 সালে ফাইনাল রেজাল্ট পাবে তুমি এপ্রিলের 2023 সালে, ঠিক আছে? মানে 2022-এ তুমি যে এক্সাম দিচ্ছ, সেপ্টেম্বর থেকে সেটা শুরু হচ্ছে প্যাটার্ন সব কিছু, তো সেটা 2023-এর এপ্রিলে গিয়ে তুমি টোটাল তার রেজাল্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এই হচ্ছে পুরোটা প্যাটার্ন এক্সামের। তো ধরো তুমি আরবিআইয়ের এক্সাম দিতে চাও, তো তাহলে কোন সাইটে যেতে হবে? তো ধরো তুমি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রেড বি এক্সাম দিতে গেলে তোমার RBI.org.in এই যে ওয়েবসাইটে সার্চ করলে কিন্তু সব তুমি ডিটেলসে পেয়ে যাবে, ঠিক আছে? এখানে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, তো সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমার ফিল আপ করতে হবে। তো এবার অ্যাপ্লিকেশন ফিস কত? জেনারেলদের জন্য অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে তোমার 850 টাকা, আর SC ST PWD এর জন্য কিন্তু 100 টাকা করে ফর্ম ফিল আপ। জেনারেল, ইকোনমিক্যালি উইকার সেকশন আর OBC সবার জন্য 850 টাকা করে। তো এই হচ্ছে তোমার ফিস গেল। তো এই আরবিআই এক্সাম বসার জন্য তোমার মোটামুটি 21 থেকে 30 বছরের মতো তোমার এক্সাম মানে বয়স হতে হবে, ন্যূনতম গ্রাজুয়েট হতে হবে। আর ধরো যাদের MPhil PhD আছে তাদের আপার এজ লিমিট 32 থেকে 34 বছর বয়স অবধি থাকে। তো তোমার যদি পার্সেন্টেজ দেখো, 60% পার্সেন্টেজ লাগবে হচ্ছে তোমার গ্রাজুয়েশনে আরবিআই এক্সামে বসার জন্য, আর SC STদের জন্য 50% হলেই তুমি কিন্তু এই এক্সামে বসতে পারবে গ্রাজুয়েশনে। তো এবার যদি আমরা একটু পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি দেখি, তাহলে দেখতে পারবে দেখো, অফিসার্স ইন গ্রেড বি জেনারেল, এদের জন্য তোমার কোয়ালিফিকেশান লাগে হচ্ছে তোমার গ্র্যাজুয়েশনে 60%, আর SC STদের জন্য তোমার লাগবে 50%, ঠিক আছে? এরপর গ্রেড বি DEPR এই যে পোস্ট, এর জন্য তোমার লাগবে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ইকোনমিক্সে, ঠিক আছে? অথবা ম্যাথমেটিক্স অথবা ফিনান্সে তোমার পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে, অ্যাটলিস্ট তোমার 55% তো লাগবেই, ঠিক আছে? এরপর অথবা তোমার PGDM অথবা MBA ইন ফাইন্যান্স যদি থাকে, তোমার অ্যাটলিস্ট 55% নাম্বার তোমার থাকতে হবে, অথবা তোমার ইকোনমিক্সে যদি মাস্টার্স থাকতে হবে, অথবা এগ্রিকালচার ডেভেলপমেন্টাল স্টাডিজ বিজনেস অ্যাপ্লাইডে তোমার 55% নাম্বার কিন্তু মাস্টার্সে থাকতে হবে, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট যদি যাই যে অফিসার্স ইন গ্রেড বি DSIM এই পোস্টের জন্য তোমার এলিজিবিলিটি লাগবে কিন্তু তোমার মাস্টার্স স্ট্যাটিক্স অথবা ম্যাথমেটিক্স অথবা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স ফ্রম IIT খড়গপুর, অথবা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স ফ্রম IIT বম্বে, সেখান থেকে তোমার 55% নাম্বার পেতে হবে তোমার। একটা হচ্ছে অথবা মাস্টার্স ডিগ্রি ইন ম্যাথমেটিক্স 55% তোমার মিনিমাম নাম্বার লাগবে, ঠিক আছে? অথবা মাস্টার্স ডিগ্রি ইন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট উইথ এ মিনিমাম অফ 55%, মানে ISI থেকে তোমার যদি 55% থাকে নাম্বার, তাহলে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কোর্স ইন বিজনেস অ্যানালিটিক্স, এখানেও তোমার যদি ধরো ISI কলকাতা,
আইআইটি খড়গপুর অথবা আইআইএম ক্যালকাটা, এখান থেকে তুমি যদি 55% নিয়ে পাস করো তাহলেই হচ্ছে তুমি এলিজেবল কোন গ্রেডটার জন্য, ডিএসআইএম পোস্টের, ঠিক আছে, আরবিআই এর। তো এই হচ্ছে টোটাল তোমার এলিজিবিলিটি গেল। এবার তো আমরা যদি ভ্যাকেন্সি তোমার 2021-এর ভ্যাকেন্সির কথা বললাম যে টোটাল 322টা ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। তো সেখানে তোমার টোটাল এই যে ধরো অফিসার্স ইন গ্রেড বি জেনারেলে তোমার টোটাল ছিল 270, তারপর অফিসার্স ইন গ্রেড বি ডিইপিআর এখানে টোটাল 29টা সিট ছিল, আর অফিসার্স ইন গ্রেড বি ডিআর ডিএসআইএম এখানে তোমার 23টা সিট ছিল, টোটাল 322টা সিট ছিল, ঠিক আছে, 2021 সালে। তো এবার তোমার যখন নোটিফিকেশান বেরোবে তোমার তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে এক্স্যাক্ট সিট কটা আরবিআইতে এবছর। তো যদি আমরা সিলেবাসের দিকে তাকাই তাহলে আরবিআইয়ের এক্সামে কী থাকে, নাম্বার 1-এ থাকে তোমার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপর হচ্ছে তোমার লজিক্যাল রিজনিং, ইংলিশ, আর হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, এই জিনিসগুলো থাকে। তারপর যদি আমরা একটু আরও ডেপথে যাই যে সিলেবাসে আর কী কী থাকে, এর তোমার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে থাকে রেশিও অ্যান্ড প্রপোর্শন, মেন্সুরেশন, পার্সেন্টেজ, অ্যাভারেজ, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, মিক্সচার অ্যান্ড এলিগেশন, ডাটা ইন্টারপ্রিটেশন, প্রবাবিলিটি, স্টকস অ্যান্ড শেয়ার্স, simplification and approximation, quadratic equations, inequalities, number series, upstream and downstream, profit and loss, simple and compound interest, এই জিনিসগুলো তোমার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে। নেক্সট হচ্ছে তোমার লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিংয়ে থাকছে তোমার পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ইনইকুয়ালিটিস, ডিরেকশন টেস্ট, ব্লাড রিলেশন, স্ট্রিগোরিজম, ইনপুট অ্যান্ড আউটপুট, ডাটা সাফিসিয়েন্সি, রিজনিং, অ্যানালজি, কোডিং, ডিকোডিং, র্যাঙ্কিং, অ্যালফামেরিক সিরিজ, ঠিক আছে, এইগুলো থাকলো লজিক্যাল রিজনিংয়ে। ইংলিশে থাকে এবার দেখো রিডিং কম্প্রিহেনশন, ক্লজ টেস্ট, প্যারাজাম্বেল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মাল্টিপল মিনিং, ইরর স্পটিং, প্যারাগ্রাফ কমপ্লিশন, ঠিক আছে। নেক্সট আসছে তোমার দেখো জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসে কী থাকে, জেনারেল অ্যাওয়ারনেসে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম, মনিটারি প্ল্যানস, ন্যাশনাল ইনস্টিটিউশনস, ব্যাঙ্কিং টার্মস, এই জিনিসগুলো থাকে। এটা হচ্ছে তোমার ফেজ 1-এ গেল। এবার আসছে হচ্ছে তো আমরা ফেজ 2-তে। ফেজ 2-তে দেখো নেম অফ দ্য পেপার হচ্ছে তোমার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যু। তো এর সিলেবাসটা কী দেখো, ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়া, তার মধ্যে সাব সেকশনগুলো কী কী আছে দেখো, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লেবার পলিসি, মনিটারি অ্যান্ড ফিসকাল পলিসি, প্রাইভেটাইজেশন, রোল অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া। এরপর যদি আমরা গ্লোবালাইজেশন টপিকে যাই সেখানে থাকছে ওপেনিং আপ অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, তারপর হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস, এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি, তারপরে ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস, আইএমএফ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক, ডব্লিউটিও, আর রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে। এরপরে টপিক হচ্ছে দেখো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে কী কী থাকছে, মেজারমেন্ট অফ গ্রোথ, ন্যাশনাল ইনকাম অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম, তারপর পভার্টি এলিভেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন ইন ইন্ডিয়া। নেক্সট থাকছে সুইটেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস। নেক্সট থাকছে তোমার হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার ইন ইন্ডিয়া, এই পয়েন্ট। তো এর মধ্যে কী কী সাবসেকশন রয়েছে দেখো সেগুলো, মাল্টিকালচারালিজম, ডেমোগ্রাফিক ট্রেন্ডস, আরবানাইজেশন অ্যান্ড মিটিগেশন, জেন্ডার ইস্যুস, সোশ্যাল জাস্টিস, পজিটিভ ডিসক্রিমিনেশন ইন ফেভার অফ আনপ্রিভিলেজড। নেক্সট হচ্ছে তোমার সোশ্যাল মুভমেন্টস, ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, হিউম্যান ডেভেলপমেন্ট, সোশ্যাল সেক্টরস ইন ইন্ডিয়া, হেলথ অ্যান্ড এডুকেশন, ঠিক আছে। এবার যদি নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার ফিনান্স অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এর মধ্যে কী কী রয়েছে সিলেবাসে, ফিনান্সের মধ্যে দেখো হচ্ছে যে ফিনান্সিয়াল সিস্টেমে আছে দেখো রেগুলেটরিজ অফ ব্যাঙ্কস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, functions of RBI, the conduct of monetary policy, the banking system of India, financial institutions like SIDB, NABARD, EXIM আর NHB, ঠিক আছে। এরপরে ফিনান্সিয়াল মার্কেটস থাকছে, তার মধ্যে কী কী, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মার্কেট, ফরেক্স, মানি, বন্ড, ইকুইটি, এটা। নেক্সট হচ্ছে তোমার ফাংশনস, ইনস্ট্রুমেন্ট, রিসেন্ট ডেভেলপমেন্টস। জেনারেল টপিকের পরে আসছে, সেখানে কী কী দেখো, রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাঙ্কিং সেক্টর, বেসিক্স অফ derivatives, forward, futures and swap, changing landscape of banking sector, recent developments in the financial sector, portfolio investment, public sector reforms, disinvestments। এরপর হচ্ছে তোমার ফিনান্সিয়াল ইনক্লুশন, তার সাব পয়েন্ট হচ্ছে ইউজ অফ টেকনোলজি। নেক্সট হচ্ছে অল্টারনেট সোশ্যাল
না অল্টারনেটিভ সোর্স অফ ফিনান্স, প্রাইভেট অ্যান্ড সোশ্যাল কস্ট বেনিফিট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তারপর হচ্ছে তোমার কর্পোরেট গভর্নেন্স ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর। নেক্সট আসছে দ্য রোল অফ ই গভর্নেন্স ইন অ্যাড্রেসিং দ্য ইস্যু অফ করাপশন অ্যান্ড ইনএফিসিয়েন্সি ইন দ্য গভর্নমেন্ট সেক্টর। নেক্সট হচ্ছে তোমার দ্য ইউনিয়ন বাজেট, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস, নন ট্যাক্স সোর্সেস অফ রেভিনিউ, জিএসটি, 13 ফিনান্স কমিশন অ্যান্ড জিএসটি, ফিনান্স কমিশন, ফিসকাল পলিসি, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। নেক্সট আসছে তোমার দেখো ইনফ্লেশন, তার মধ্যে ডেফিনেশন, ট্রেন্ডস, এস্টিমেটস, কনসিকোয়েন্সেস অ্যান্ড রেমেডিস, ডব্লিউপিআই, সিপিআই, কম্পোনেন্টস অফ ট্রেডস। নেক্সট আসছে তোমার ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের আন্ডারে কী কী আছে সিলেবাসে দেখো, নেচার অ্যান্ড স্কোপ। নেক্সট হচ্ছে প্রসেসেস, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং। নেক্সট হলো রোল অফ এ ম্যানেজার ইন এ অর্গানাইজেশন। নেক্সট হচ্ছে তোমার লিডারশিপ। লিডারশিপের মধ্যে আছে তোমার টাস্ক অফ এ লিডার, স্টাইলস অ্যান্ড থিওরিজ, সাকসেসফুল ভার্সেস ইফেক্টিভ লিডার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, concept of goal of HRD, performance appraisal, potential appraisal and development, feedback and performance counseling, career planning, training development, rewards, employment, welfare। ঠিক আছে, এরপরে আসছে তোমার হচ্ছে মোটিভেশন। তো মোটিভেশনের মধ্যে কী কী থাকছে দেখো, থিওরিজ, মোরাল অ্যান্ড ইনসেন্টিভস, হাউ ম্যানেজার্স মোটিভেট, মোরালে কনসেপ্ট, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মোরালে, রোল অফ ইনসেন্টিভস ইন বিল্ডিং আপ মোরালে। নেক্সট হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনে থাকছে স্টেপস ইন দ্য কমিউনিকেশন প্রসেস, কমিউনিকেশন চ্যানেলস, কমিউনিকেশন টাইপ, সেখানে হচ্ছে তোমার ওরাল ভার্সেস রিটেন, ভার্বাল ভার্সেস নন ভার্বাল, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড অ্যান্ড ল্যাটারাল। নেক্সট হচ্ছে রোল অফ আইটি, ব্যারিয়ার্স টু কমিউনিকেশন। নেক্সট হচ্ছে তোমার কর্পোরেট ফিনান্স, কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্সে কী থাকছে, মেকানিজমস। নেক্সট হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং কর্পোরেট গভর্নেন্স। এরপরের স্টেপ হচ্ছে তোমার ইংলিশ রাইটিং স্কিল, যে পার্টটা থাকছে সেখানে ফেজ 2তে, সেখানে কী কী থাকছে দেখো, এসে রাইটিং, প্রেসি রাইটিং, মানে সেটা হচ্ছে তোমার সামারি রাইটিং বোঝাচ্ছে। এরপর হচ্ছে তোমার কম্প্রিহেনশন। তো এই হচ্ছে টোটাল জিনিস তোমার সিলেবাস। ফেজ 1ও বললাম আমরা, ফেজ 2ও বললাম। তো ফেজ 1-এর পর হচ্ছে ফেজ 1 তুমি ক্লিয়ার করলে ফেজ 2তে দিতে পারবে, ঠিক আছে। ফেজ 2 এর জন্য আলাদা করে তোমার অ্যাডমিট কার্ড আসে। ফেজ 2তে তুমি ক্লিয়ার করলে নেক্সট হচ্ছে তোমার ইন্টারভিউ আসছে। ইন্টারভিউ ক্লিয়ার করলে তুমি আরবিআই গ্রেড বির অফিসার হয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আরবিআই এর জন্য। তো তোমরা আমাকে বলেছিলে আরবিআই নিয়ে ডিটেলসে ভিডিও করতে, তার জন্য হচ্ছে আমাদের আরবিআই নিয়ে ডিটেলসে ভিডিও করা। এছাড়া আরও বিভিন্ন ধরনের কিন্তু কম্পিটিটিভ এক্সামের আরও ভিডিও আসতে থাকবে বিভিন্ন টাইপের, ঠিক আছে। আর তোমরা যদি এগুলোও চাও যে কোন কোন এক্সামের জন্য কী কী বই পড়তে হবে, সেগুলো নিয়েও তোমরা যদি ভিডিও চাও তো সেগুলো আমাকে বলো। তো সেগুলো তারপরের থেকে আমরা আস্তে আস্তে যে এক্সামের কথা বললো তার জন্য রিলেটেড কী কী বই পড়তে হবে সেগুলো আমরা কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো সেগুলো তোমরা কিন্তু অনলাইনে কিনতে পারবে, ঠিক আছে। তারপর তুমি সেখানে হিসাবে তুমি প্রিপারেশন শুরু করে দিলে। আর দেখো আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি সিএসসি মানে হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য পেইড ব্যাচ শুরু করেছি। তো তোমরা যদি আমাদের ইউপিএসসি সিএসসি পেইড ব্যাচে পড়তে চাও তাহলে 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। ইউপিএসসি সিএসসির অপশনাল সহ কিন্তু তুমি পড়তে পারবে। অপশনাল কিন্তু সবারই নিতে হয়, একটা সাবজেক্ট থাকে তাতে 500 মার্কস থাকে, তার দুটো পেপার থাকে। তো অপশনাল সাবজেক্ট সহ কিন্তু তুমি পড়তে পারো আমাদের ইউপিএসসি সিএসসি ব্যাচে। তো এটা পুরোটাই অনলাইনে হবে, তোমার কোথাও আসতে হবে না, যেতেও হবে না, ঠিক আছে। পুরোটাই অনলাইনে তুমি করতে পারবে। তো যদি তুমি করতে চাও পড়তে চাও আমাদের পেইড ব্যাচে, তো তাহলে 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। কিন্তু রিসেন্টলি ইউজিসি নেট মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট হয় পলিটিক্যাল সায়েন্সের, তো তোমরা তো সেই ইউজিসি নেটও কিন্তু তুমি পড়তে পারো পলিটিক্যাল সায়েন্সের জন্য আমাদের পেইড ব্যাচে। তো এটাও পুরোটাই অনলাইনে হবে, তুমি কিন্তু অনলাইনে পুরোটাই পড়তে পারো। তো যারা পড়তে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো 8945931766। আর তাছাড়া ক্লাস 11-12-এরও কিন্তু তো আমরা কিন্তু পেইড ব্যাচ পলিটিক্যাল সায়েন্সের রয়েছে। তো তুমি যদি পড়তে চাও তাহলে শুরু করতে পারো, কারণ ক্লাস 11 থেকেই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স শুরু হয়। ধরো তোমার হায়ার স্টাডিজ করার ইচ্ছা আছে, তো তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে জানা খুবই দরকার, ঠিক আছে। আর তাছাড়া তুমি যদি 11-12 থেকে পড়ো তাহলে তো সেটা খুবই আরও হেল্পফুল হবে। আর দেখো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। আর তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক রাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। আর তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে
কৌশিকিরা.in, এখানে কিন্তু আমরা রেগুলার কন্টেন্ট আনছি বিভিন্ন ব্লগ নিয়ে। তো তোমরা কী কী টপিক নিয়ে ব্লগ চাও সেগুলোও জানাও, তো তারপর আস্তে আস্তে ব্লগ আসবে, ঠিক আছে। আর দেখো আমাদের এই চ্যানেলের লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেগুলো পেজ আছে, ধরো ফেসবুক বলো, টেলিগ্রাম বলো, বা বিভিন্ন জায়গায়, তো সেখানে আমাদের এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তাহলে কিন্তু আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো, ঠিক আছে। তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কী কী টপিক ভিডিও চাও সেগুলো জানাও, ঠিক আছে। তো টাটা।